আসসালামু আলাইকুম। আহ চারিদিকে এখন শুধু বিশ্বকাপ আর বিশ্বকাপ। এই বিশ্বকাপের আলোচনা চায়ের দোকান থেকে শুরু করে নিউজ ফিড সব জায়গাতেই। কে কোন দলের সাপোর্টার, কে কোন দল ভালো করবে, কে বিশ্বকাপ জিতবে এই নিয়ে এখন চারপাশ সমাগম। এই ফুটবল উন্মাদনার মাঝখানে আজকে আমি একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আলোচনা না, জাস্ট আমার আহ চিন্তাভাবনা নিয়ে যেটা এই বইটা ঘিরে আরকি, সেই বইটা হলো 'ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব অবস্থা'। ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার, হেদায়েতুল্লাহ মেহমানদের লেখা এবং এরা অনুদিত করছেন ইফতেখার সিফাত। তো বইটা হয়তো অনেকে চিনেন, তবে এটা এখন বর্তমানে দেখা যায় আন্ডার রেটেড হয়ে গেছে। বিষয়গুলো অনেক একটা কি বলবো, একটা এনরিচ একটা ইনফরমেশন যুক্ত বই। তো তারপরেও বইটা আন্ডার রেটেড, অনেকে হয়তো চিনবেন, অনেকে হয়তো চিনবেন না। তো আমার কথা হলো যে আমরা যে প্রতিদিন বিভিন্ন ঘটনা দেখি, যুদ্ধ হচ্ছে, রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, একটা দেশের অবকাঠামো পরিবর্তন হচ্ছে, এক দল দিয়ে আরেক দল আসতেছে, কোনো দল আবার পিছিয়ে পড়তেছে। তো এগুলা কি কখনো আমাদের কনসার্নে আসছে যে এই পৃথিবী এমন হলো কিভাবে? মানে কেন আজকের এই পৃথিবীতে পশ্চিমা দেশগুলোর এত প্রভাব? কিভাবে ইউরোপ, আমেরিকা অন্যতম শক্তিশালী দেশে অঞ্চলে পরিণত হয়েছিল? কিভাবে আমেরিকা বর্তমান বিশ্বের অন্যতম প্রধান পরাশক্তি হয়ে উঠলো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, একসময় মুসলিম বিশ্ব যখন জ্ঞান, বিজ্ঞান, শক্তি, গরিমা, অর্থনৈতিক ও রাজনীতিতে পৃথিবীর অন্যতম শক্তিশালী সভ্যতা ছিল, তখন সে মুসলিম বিশ্বে আহ, তখন সে মুসলিম বিশ্ব কেন আজকে এই অবস্থানে? মানে এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা খুঁজতে চাই, তাহলে আমি মোটামুটি বলবো যে বইটা ফেয়ার এনাফ আমার রিসোর্স গুলা দেওয়ার জন্য, যে কোথা থেকে আমি খুঁজবো। তো এই বইটাতে বনি ইসরায়েল ও ইহুদির ইতিহাস থেকে শুরু করে খ্রিস্টধর্মের বিকাশ, ইউরোপের ইতিহাস, চার্চ এবং রাজার মধ্যে যে দ্বন্দ্ব, তার প্রভাব, রাজনৈতিক প্রভাব, ধর্মীয় প্রভাব এবং কিছুটার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি বইটিতে মুসলিম সভ্যতার উত্থান পতনের ইতিহাস রয়েছে। আহ, এক সময় মুসলিম বিশ্ব ছিল যে জ্ঞান গরিমার একটা কেন্দ্রবিন্দু, তার সেই জ্ঞান গরিমার কেন্দ্রবিন্দু থেকে কেন তারা দূরে সরে গেল, কেন তাদের এই অবস্থা, উত্থান সমুদ্রের পতন কিভাবে হইলো, মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থানের পরিবর্তন বা কিভাবে হইলো। তারপরে আমরা যদি দেখতে পাই যে ভারতীয় উপমহাদেশে মুঘলদের পতন এবং ব্রিটিশদের উত্থান, এটা কিভাবে বিশ্ব ব্যবস্থার সাথে সম্পর্কিত। তো এই প্রশ্নগুলোর দিকেও এই বইটা খুব ভালোভাবে দৃষ্টিপাত করছে। এরপরে যদি আমরা বইয়ের আলোচনায় আধুনিক পৃথিবীর দিকে তাকাই, তাহলে যদি তাকে ফরাসি বিপ্লব থেকে শুরু করে গণতন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং আধুনিক অর্থনীতির বিকাশ, এসব কিভাবে আজকে পৃথিবীকে পরিচালনা করতেছে, অবকাঠামোকে প্রভাবিত করতেছে, এই ব্যাংকিং ব্যবস্থা কিভাবে চলতেছে। তারপর যদি আসে বিশ্বযুদ্ধ, আহ উসমানীয় এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা, কোল্ড ওয়ার এবং শেষ পর্যন্ত আমেরিকা ও পশ্চিমা বিশ্বের নেতৃত্বে গড়ে ওঠা বর্তমান বিশ্ব ব্যবস্থা। তো বইটি যদি আমি বলি যে একটা বড় প্রশ্নের উত্তর খুঁজতে চাই, যেটা হলো যে আজকের পৃথিবীটা কিভাবে আসলো, মানে পৃথিবীতে বর্তমান ব্যবস্থাটাই এটা কিভাবে আসলো। আর যদি মুসলিমদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো এটাই হবে যে একসময় যে মুসলিম পৃথিবী বিশ্ব গোটা আহ বিশ্ব নেতৃত্ব ছিল, তারা কেন আছে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, মানে তারা তাদের কেন আজকে এই মেরুদণ্ডহীনতা। তো আমার কাছে বইটি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে এটা ইতিহাসের ঘটনাগুলো শুধু আলাদা আলাদা ঘটনা হিসেবেই দেখেনি, বরং একটা ঘটনার সাথে আরেকটা ঘটনাকে রিলেট করে দিয়েছে। আহ আমি যদি বলি যে একটা ছবির ভিতর সবকিছু এটা এমন ভাবে ডায়াগ্রাম করছে যে একবার দৃষ্টিপাত করলে মোটামুটি আমার ধারণা হয়ে যায় কি কিভাবে জিনিসগুলা ঘটতেছে। আহ ওকে, ওকে। বিশ্বকাপের এই উন্মাদনার মাঝে তাই আমি বইটা নিয়ে আজকে কিছু কথা বললাম। এই বইটা পড়া শুরু করছিলাম, হয়ে গেছে ২-৩ বছর। কিন্তু কোনোভাবেই এই বইটা পুরোটা শেষ করিনি। দেখা যায় যে একেক সময় একেকটা অধ্যায় পড়া হইতেছে, একটা জিনিস পড়া হইতেছে।
যেমন তো বিষয় হলো যে আজকের পৃথিবী কিভাবে চলতেছে সেটা জানতে হলে গতকালকে পৃথিবী কিভাবে চলছে সেটা জানতে হবে এবং ভবিষ্যতে পরিকল্পনা কি সেটা জানতে হলে আজকে কিভাবে চলতেছে সেটাও জানতে হবে। তো এজন্য বলা হয়